হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? গ্লোবাল যে একটা ক্রাইসিস চলছে এবং একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে ভালো থাকা আসলেই কঠিন, কারণ জীবন স্থবির হয়ে গেছে। এরপরও এই স্থবিরতার মধ্যে আমাদের ভালো থাকতে হবে, হেলদি থাকতে হবে, ইমিউন সিস্টেম বুস্ট আপ করতে হবে এবং পড়ালেখা করতে হবে। বেঁচে থাকলে ক্যাম্পাসে আবার দেখা হবে। তো আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ইশরাত জাহান নূর, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব শারীরতত্ত্বের বর্জ্য নিষ্কাশন, ওয়েস্ট এন্ড এলিমিনেশন, যেটাকে আমরা হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমও বলে থাকি। তো এই চ্যাপ্টারটা একটু বড়, এটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের চ্যাপ্টার। আশা করছি যে আমরা বেশ কয়েকটা কনজিকিউটিভ লেকচারের মাধ্যমে এই চ্যাপ্টারটি শেষ করব। তো অ্যাজ আ হোল এই চ্যাপ্টারে যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। প্রথমেই বৃক্কের গঠন ও কাজ পড়তে হবে, যেটা মরফোলজি অর্গান সিস্টেমের। তারপর রেচনের শারীরবৃত্ত, বৃক্কের ভূমিকা, রেচন অসমোরেগুলেশন, বৃক্কের তাৎক্ষণিক বিকল, লক্ষণ ও করণীয়, হরমোনাল ক্রিয়া। এখানে তোমরা একটি স্লাইড দেখতে পাচ্ছ যেখানে বিপাক সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে। এখন তোমরা ভাবতে পারো যে বিপাক কেন? তো আমরা যেহেতু বর্জ্য নিষ্কাশন করব, তো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম যেটা এটার সাথে জড়িত, এই হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের কাজটা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো আমাদের মানবদেহ থেকে এলিমিনেট করে দেওয়া। তো এই বর্জ্য বা ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো কোত্থেকে আসছে? হ্যাঁ, এই বর্জ্য ম্যাটেরিয়াল গুলো কোত্থেকে আসছে সেটা জানবার জন্য এখানে বিপাকের ধারণা দেওয়া হয়েছে। বিপাক বলতে বোঝায় হচ্ছে একটি জীবদেহে সংঘটিত যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া। জীবদেহে সংঘটিত সকল রাসায়নিক বিক্রিয়াকে বিপাক বলে, হোক সেটা ক্যাটাবলিজম, হোক সেটা অ্যানাবলিজম। ক্যাটাবলিজম বলতে আমরা যেটা বুঝছি, ক্যাটাবলিজম হচ্ছে কার্বোহাইড্রেট যে গ্লুকোজে পরিণত হয়, প্রোটিন যে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, এই যে একটা কমপ্লেক্স ইউনিট একটা সিম্পল ইউনিটে পরিণত হচ্ছে, এই প্রসেসটাকে আমরা ক্যাটাবলিজম বলছি। ক্যাটাবলিজমের মাধ্যমে একটা জটিল যৌগ আমাদের মানব দেহের শোষণক্ষম বা সেল যেন ব্যবহার করতে পারে এমন পর্যায়ে নিয়ে যাওয়াটাকে বোঝায় ক্যাটাবলিজম যেটা। তো আমরা এটা জানলাম এই জন্য যে রেচন পদার্থগুলো, যে ওয়েস্ট ম্যাটেরিয়াল বা রেচন পদার্থ যেটা আমাদের বডি থেকে এলিমিনেট করে দেওয়া হবে, সেই ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে কেন এলিমিনেট করে দেওয়া হবে? এটা তো বিপাকের মাধ্যমে সৃষ্ট। বিপাকের মাধ্যমে সৃষ্ট হলেও আমাদের বডিতে যে পরিমাণ দরকার, ব্যবহার করার পর উচ্ছিষ্ট কিছু অংশ থেকেই যায়। গ্লুকোজ হলে সেটা গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লাইকোজেন ফর্ম করে আমাদের দেহে সঞ্চিত হয়ে থাকতে পারে। কিন্তু আমরা যে প্রোটিন খাই, প্রোটিনটা ভেঙে যে অ্যামিনো অ্যাসিড পরিণত হয় এবং ডিএমিনেশনের মাধ্যমে যে অ্যামোনিয়া তৈরি করে, সেই অ্যামোনিয়াটা কিন্তু আমাদের ব্লাডের জন্য খুব টক্সিক একটা জিনিস। এই টক্সিক জিনিসটা অবশ্যই আমাদের বডি থেকে এলিমিনেট করে দিতে হবে। এছাড়া আরো কিছু মিনারেলস আছে, একটু বেশি বেশি পরিমাণে যদি মিনারেলস ইলেকট্রোলাইট ব্লাডে থেকে যায়, ইলেকট্রোলাইট বেশি হয়ে গেল সমস্যা, আবার ইলেকট্রোলাইট কম হয়ে গেল সমস্যা। তো এটাকে একটা ব্যালেন্স লেভেলে রাখতে হবে, ইলেকট্রোলাইট লেভেলটা। আর অ্যামোনিয়ার যে কথাটা বললাম, সেই অ্যামোনিয়াটা কিন্তু আমাদের বডির যে, তোমরা জানো, যকৃৎ, আমাদের বডির যে সবচেয়ে বড় গ্রন্থি, এই লিভারটা এই অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে পরিণত করে, এবং সেই ইউরিয়াটা কিন্তু আমাদের ব্লাডে থাকতে পারবে না, এটাকে অবশ্যই আমাদের বডি থেকে বের করে দিতে হবে। এই বের করে দেওয়ার কাজটা আমাদের এক্সক্রিটরি অর্গান করে, অর্থাৎ এক্সক্রিটরি অর্গান বলতে সবচেয়ে প্রধান যে এক্সক্রিটরি অর্গান কিডনি, সেটা করে। কিডনি সেটাকে, ইউরিয়াটাকে ইউরিনে পরিণত করে এবং সেটাকে বডি থেকে এলিমিনেট করে দেয়, সাথে কিছু ইলেকট্রোলাইট আদার্স থিংস, যেগুলো ক্রিয়েটিনিন আছে, আরো আদার্স থিংস গুলি আমাদের বডি থেকে এলিমিনেট করে দেয়। তো আমরা একটু ডেফিনেশন গুলি দেখে নিই। রেচন পদার্থ বলতে আমরা কি বুঝছি? অপচিতিমূলক বিপাকের মাধ্যমে উৎপন্ন নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থকে আমরা রেচন পদার্থ বলছি, এবং যে মেকানিজমটা হচ্ছে রেচন, যে প্রক্রিয়ার মাধ্যমে রেচন পদার্থগুলো আমাদের বডি থেকে নিষ্কাশিত হয়, সেটাকে আমরা রেচন বলছি। এবং যে তন্ত্রের মাধ্যমে এই বর্জ্য বা ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো আমাদের বডি থেকে এলিমিনেটেড হয়ে যাচ্ছে বা নিষ্কাশিত হয়ে যাচ্ছে, সেই অর্গানটাকে, অর্গান সিস্টেমটাকে, কয়েকটা অর্গান মিলে একটা সিস্টেম হয়, সেই সিস্টেমটাকে আমরা বলছি এক্সক্রিটরি সিস্টেম। এরপরে মানুষের রেচনতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত সেটা আমরা একটু দেখে নিই। মানুষের যে রেচনতন্ত্র, মানুষের রেচনতন্ত্রে একজোড়া বৃক্ক থাকে, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। একজোড়া বৃক্ক থাকে, একজোড়া ইউরেটার থাকে, আর এই যে এখানে নীল রঙের যেটা সেটা ধমনী, আর লাল রঙের যেটা সেটা হচ্ছে শিরা। আর এই পাশে এখানে যে থলির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, এবং তারপরে যে নালীটি সেটা হচ্ছে ইউরেথ্রা। এই দুটি বৃক্ক, দুটি ইউরেটার, একটি ইউরিনারি ব্লাডার এবং একটি ইউরেথ্রা, এটা নিয়ে একটা রেচনতন্ত্র গঠিত। মানে তো মানুষের রেচনতন্ত্রে ৮০% রেচন পদার্থ প্রধান রেচন অঙ্গের মাধ্যমে বের হয়ে যায়, আর 20% সহকারী রেচন অঙ্গের সাথে বের হয়ে যায়। এই সহকারী রেচন অঙ্গগুলি হচ্ছে আমাদের ত্বক,
তারপরে ফুসফুস আছে। এরপরে আমরা একটু বড় করে একটা এক্সক্রিটরি সিস্টেমের ছবি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই উপরে সবচেয়ে উপরে যে লাল আর নীল রঙের যেটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি লালটা দিয়ে এখানে আর্টারি বোঝানো হয়েছে এবং ভেইন বোঝানো হয়েছে নীল দিয়ে। তোমরা জানো আর্টারির কাজ কি, ধমনির কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করা, আর নীল রং যেটা শিরা, শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অথবা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করা। তো এখানে দেখা যাচ্ছে এটা ভেনা কেভা, এর পাশে লালটা হচ্ছে গিয়ে অ্যাওর্টা, এরপরে হচ্ছে নীলটা রেনাল শিরা, এর পাশে হচ্ছে রেনাল ধমনী, আর এখানে আমরা দুটি বৃক্ক দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে এখানে যে থলিটা নালীটা দেখা যাচ্ছে হলুদ, সেটা ইউরেটার, আর এখানে এটা ইউরিনারি ব্লাডার, এরপরে ইউরেথ্রা। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে। প্রথমে আমরা বৃক্কের গঠন সম্পর্কে জানব। বৃক্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বৃক্কের ছবি দেখা যাচ্ছে। বৃক্কটা নিরেট এবং চাপা অনেকটা এবং শিমের বিচির মতো দেখতে, এবং রংটা অনেকটা কালচে লাল, বা ব্লাড যখন অনেক পুরানো হয়ে যায়, ওল্ড ব্লাডের একটা ডিপ কালার থাকে, সেরকম হচ্ছে কিডনির রং। এর দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ, এখানে দৈর্ঘ্য বানানটা ভুল, দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার এবং দূরত্ব 3 সেন্টিমিটার। এগুলো বইয়ে দেওয়া আছে, তোমরা বই থেকে পড়ে নিও। ওজন পুরুষের ক্ষেত্রে একটু বেশি, নারীর ক্ষেত্রে একটু কম, আর বাইরের দিকে উত্তল, এই যে বাইরের দিকে উত্তল আর ভিতর দিকটা অবতল, কনভেক্স কনকেভ। এরপর বাইরের দিকে অবতলের যে ভাঁজটা, এই যে এখানে যে ভাঁজটা, এটাকে হাইলাম বলে। এখান থেকেই সব রেনাল ধমনী এবং রেনাল শিরাগুলো বের হয়ে যায়, শিরাগুলি প্রবেশ করে আর ধমনীটা বের হয়ে যায়। ক্যাপসুল নামক একটা তন্তুময় যোজক টিস্যু দিয়ে এই কিডনিটা আবৃত থাকে। কিডনিকে যদি আমরা ইন্টারনালি সেকশন করলে আমরা কিডনির 3টা ভাগ দেখতে পাবো। এই 3টা ভাগ হচ্ছে কর্টেক্স, মেডুলা এবং পেলভিস। এই যে বাইরের কালচে লাল রঙের সবচেয়ে বাইরের অংশটা, সেটা হচ্ছে কর্টেক্স, এরপর মাঝামাঝি যে অংশটা সেটা মেডুলা, এবং এরপর যেটা হাইলাম, আমরা একটু আগে যে একটা ভাঁজ, যে অবতল যে অংশটা দেখিয়েছি কিডনির, হাইলাম, ওখানে দেখা যায় যে কতগুলি শিরা এবং ধমনী একসাথে আছে, শিরা প্রবেশ করে এবং ধমনী বের হয়ে যায়, এই জায়গাটাকে পেলভিস বলে। তো এই যে বাইরের যে কর্টেক্স অঞ্চল দেখা যাচ্ছে, এই কর্টেক্স অঞ্চলেই বেশিরভাগ টিউবিউলস গুলি থাকে। আমরা জানি, আমরা এইসব নিয়ে আরো পরে কথা বলবো, যেহেতু আমরা নেফ্রন পড়বো। নেফ্রনের ক্ষেত্রে কিন্তু এরকম কতগুলি টিউবিউলস থাকে। এই টিউবিউলস গুলি বেশিরভাগই দেখা যায় যে এগুলি কর্টেক্সে থাকে, এবং ডিস্টাল টিউবিউল, তারপর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এগুলি সবগুলি যখন কর্টেক্সে থাকে, অনেকটা খালি চোখে কেমন নালীর মতো, একটু ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম নালীর মতো দেখা যায়, সেগুলি হচ্ছে কর্টেক্স অঞ্চল। এরপরে হচ্ছে মেডুলা অঞ্চল। মেডুলা অংশটা কর্টেক্সের তুলনায় কম্পারেটিভলি একটু লাইট কালারের হয়, এবং এতে কতগুলো রেনাল পিরামিড থাকে। এই যে রেনাল পিরামিড, এখানে কিন্তু দেখা যাচ্ছে পিরামিডের মতো কতগুলো অংশ, এগুলাই হচ্ছে রেনাল পিরামিড। পেলভিসে সকল রেনাল শিরা এবং রেনাল ধমনী উন্মুক্ত হয়। এখানে মেজর ক্যালিক্স ও মাইনর ক্যালিক্স দেখা যাচ্ছে। আমরা এখন বৃক্কের কাজ সম্পর্কে জানবো। বলার অপেক্ষা রাখি না, যেহেতু এটা প্রধান রেচন অঙ্গ, এবং রেচন ছাড়া আসলে আমাদের বডি পুরো একটা ফুল অফ ওয়েস্টে পরিণত হবে। তো সেই ক্ষেত্রে বৃক্কের কাজগুলি খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে প্রথম হচ্ছে রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেন বর্জ্য অপসারণ করা। এটা কিন্তু আমি প্রথমে বলে নিয়েছি যে আমরা যে প্রোটিন খাবারগুলি খাচ্ছি, সেগুলির ক্যাটাবলিজম বা বিপাকের ফলে যে অ্যামিনো অ্যাসিড পরিণত হচ্ছে, সেই অ্যামিনো অ্যাসিড তো আমাদের ক্ষয়পূরণের কাজে লাগছে, এবং বাকি যেগুলি থেকে যাচ্ছে সেগুলি অ্যামোনিয়া হয়ে যাচ্ছে, এবং সেই অ্যামোনিয়াটা আমাদের রক্তের জন্য অনেক টক্সিক, এবং সেটা লিভার সেটাকে ইউরিয়াতে পরিণত করছে। ইউরিয়াটা আমরা আমাদের বডিতে রাখতে পারবো না, সেই ইউরিয়াটা কিডনি ইউরিনে পরিণত করছে, এবং সেটা আমাদের বডি থেকে এলিমিনেট করে দিচ্ছে। এরপর হচ্ছে দেহ এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করা। পানির ভারসাম্য রক্ষার ব্যাপারটা যখন আমরা ইউরিন ফর্মেশন করবো, আরো ভালো করে ইলাবোরেটলি আলোচনা করবো। জেনে রাখো যে পানির ভারসাম্য রক্ষা করা বৃক্কের কাজ। রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট এবং ক্লোরাইড সহ বিভিন্ন লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি প্রথমে একবার বলে দিয়েছি যে ইলেকট্রোলাইট বেশি হলেও সমস্যা, ইলেকট্রোলাইট কম হলেও সমস্যা। তো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট এগুলো কিন্তু আমাদের বডির ইলেকট্রোলাইট, মিনারেলস যেগুলি। এইগুলি যখন বেশি হয়ে যাবে, প্রোটিন আমাদের যে এক্সক্রিটরি সিস্টেম সেটাকে ভারসাম্য করে দেবে। রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যদি পরীক্ষার খাতায় না লেখো কোনো মার্কস নাই। কারণ অম্ল ও ক্ষারের যে ভারসাম্য, এটা কিভাবে রক্ষা করতেছে, এটা
আমরা কিভাবে বুঝবো যে এটা কিডনি রক্ষা করতেছে? কারণ কিডনি কিন্তু ওয়েস্ট ম্যাটেরিয়াল বের করে দিচ্ছে। ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটা আমরা বললাম যে প্রথমে প্রোটিন বিপাকের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হবে, সেই অ্যামোনিয়াটা আমাদের ব্লাডের জন্য খুব টক্সিক, এবং এই ব্লাডের এই অ্যামোনিয়াটা করে কি, কেন টক্সিক? টক্সিক কারণ হচ্ছে অ্যামোনিয়াটা ব্লাডের পিএইচ বাড়ায় দেয়, এবং ব্লাডের পিএইচ বেড়ে গেলে কিন্তু সব ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি একটু বেশ ঝামেলা তৈরি হয়ে যাবে। এই জন্য অ্যামোনিয়াটাকে যেহেতু এলিমিনেট করে দিচ্ছে ব্লাড থেকে ইউরিয়া ফর্মে, তো অম্ল ক্ষারের ভারসাম্যটা কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি কিডনি করছে। হরমোন ক্ষরণ করে, হ্যাঁ এক ধরনের হরমোন ক্ষরণ করে, সেটাকে এরিথ্রোপয়েটিন বলে। এটা তোমাদের না জানলে হবে, এটা একটা মেডিকেল বিষয়। এনজাইম যেমন রেনিন ক্ষরণ করে, রক্তে প্রবিষ্ট প্রতিবিষ ভেষজ পদার্থসমূহকে অপসারণ করে। অর্থাৎ আমরা যে, এটা একটু ব্যাখ্যা করি, আমরা যে অনেক ধরনের মেডিসিন খাই, ট্যাবলেট খাচ্ছি, তো এখানে অনেক ধরনের ভেষজ পদার্থ এবং অনেক কিছু আছে না যেগুলো আমাদের কোনো দরকার নেই বডিতে, সেগুলিকে আমাদের কিডনি এলিমিনেট করে দেয়। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখন বৃক্কের সূক্ষ্ম গঠন করব। বৃক্কের সূক্ষ্ম গঠনটা বলতেই মেইন যে জিনিসটা আসবে সেটা হচ্ছে নেফ্রন। আমরা জানি নেফ্রন হচ্ছে বৃক্কের গাঠনিক ও কার্যিক একক, অর্থাৎ স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। এই কিডনিতে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। 1 মিলিয়ন, অ্যারাউন্ড 1 মিলিয়ন মেল এবং ফিমেল এভারেজ মিলিয়ে। নেফ্রন হচ্ছে 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা, প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল পরিস্কৃত হয় এবং 1 ঘন সেন্টিমিটার ইউরিন তৈরি হয়। তো আমরা চলে যাই বৃক্কের আলট্রাস্ট্রাকচারে। 1842 সালে স্যার উইলিয়াম বোম্যান প্রথম কিডনির আলট্রাস্ট্রাকচার বর্ণনা করেন, এই জন্য ওনার নামে বোম্যানস ক্যাপসুলটার নামকরণ করা হয়েছে 1842 সালে। তো কিডনির যে আলট্রাস্ট্রাকচার, এখানে আমরা প্রথমে দুইটি প্রধান অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেনাল কর্পাসকল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল যে কর্পাসকল, রেনাল কর্পাসকলে আবার দুটো অংশ দেখা যায়, বোম্যানস ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। বোম্যানস ক্যাপসুল এবং রেনাল কর্পাসকলটা আসলে একটা পেয়ালার মতো একটা অংশ। বোম্যানস ক্যাপসুলটা হচ্ছে সেটা ক্যাপসুলের মতো অংশ, যেটা মাঝখানে গ্লোমেরুলাস বা ক্যাপিলারিস গুলিকে পরিবেষ্টিত করে রাখে। আর রেনাল টিউবিউল যেটা, এটা হচ্ছে বোম্যানস ক্যাপসুল এবং গ্লোমেরুলাস অর্থাৎ রেনাল কর্পাসকলের পেছনের অংশটা। এই পেছনের অংশে 3 ধরনের নালিকা থাকে। প্রথমটা হচ্ছে প্রক্সিমাল প্যাচানো নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, সেকেন্ডটা হচ্ছে হেনলির লুপ বা নেফ্রনের ফাঁস, আর একটা যেটা লাস্ট সেটা হচ্ছে ডিস্টাল প্যাচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এখন আমরা এখানে রেনাল কর্পাসকলটা অ্যাজ আ হোল দেখে নিই। এই যে এটা পুরো একটা নেফ্রন, এই জিনিসটা হচ্ছে পুরো একটা নেফ্রন। এখানে যে পেয়ালার মতো অংশটা দেখা যাচ্ছে সেটা এখানে বড় করে দেখানো হয়েছে, সেটা হচ্ছে রেনাল কর্পাসকল। এখানে যে বাইরের ক্যাপসুলের মতো অংশটা সেটা হচ্ছে বোম্যানস ক্যাপসুল, আর এখানে দেখা যাচ্ছে যে আর্টারি বের হয়ে ঢুকছে এবং অনেকগুলি ক্যাপিলারিজ বিভক্ত হচ্ছে, এরপর আবার শিরা হয়ে বের হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মাঝখানের যেটা গ্লোমেরুলাস। আমরা এখন একটু বড় করে রেনাল কর্পাসকলের একটা ছবি দেখি। এখানে দেখা যাচ্ছে রেনাল কর্পাসকল এবং বড় করে কোষ দেখানোর জন্য বোম্যানস ক্যাপসুল দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বোম্যানস ক্যাপসুলটা গ্লোমেরুলাসকে ঘিরে একটা পেয়ালার মতো একটা অংশ, আর এখানে যে লেয়ার, এটা বাই লেয়ার, মানে দুটি স্তর আছে। বাইরের স্তরটিকে প্যারাইটাল স্তর বলে এবং গ্লোমেরুলাসের অ্যাডজেসেন্ট যে অংশটা সেটা হচ্ছে ভিসেরাল স্তর। এখানে ভিসেরাল স্তর বা গ্লোমেরুলাসের অ্যাডজেসেন্ট যে অংশ, ওখানে যে কোষগুলি থাকে ওগুলোকে পোডোসাইট কোষ বলে। এগুলো এক ধরনের এপিথেলিয়াল সেল। একটু বইয়ের যে ছবিটা আছে সেটা আমি স্ক্যান করে এখানে দিয়েছি। এখানে দেখো সুন্দর করে ছবিটা দেয়া আছে, বাংলায় বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এই যে বোম্যানস ক্যাপসুলের অংশটা, এই যে ভেতরের যে এপিথেলিয়াল সেলগুলি, এই যে এখানে ভিতরের যে এপিথেলিয়াল সেলগুলি, এগুলিকে পোডোসাইট বলছে। বাইরের লেয়ারেও এপিথেলিয়াল সেল আছে, কিন্তু এগুলির মতো না। তো বাইরের লেয়ারটাকে প্যারাইটাল বলছি, ভেতরের লেয়ারটাকে ভিসেরাল বলছি। এবং ভিসেরাল হচ্ছে এই গ্লোমেরুলাসের যে ক্যাপিলারিজ গুলি আছে এগুলো সংলগ্ন। এবং এই যে এখানে এপিথেলিয়াল সেলগুলি কেন,
এখানে যে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা, এই ফিল্ট্রেটটাকে যেন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মাধ্যমে নিয়ে যেতে পারে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মধ্য দিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য এখানে এপিথেলিয়াল সেলটা বেশি থাকে। আমরা এখানে বড় করে রেনাল কর্পাসকলটা আবার একটু দেখি। এখানে দেখা যাচ্ছে এই যে রেনাল কর্পাসকল, এখানে দেখা যাচ্ছে রেনাল কর্পাসকল, এবং এই যে এখানে এটার বোমেন্স ক্যাপসুলটা এবং গ্লোমেরুলাসটা বড় করে দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে পেয়ালার মতো বোমেন্স ক্যাপসুল, এখানে দুইটা লেয়ার থাকে, ভেতরের দিকে এবং বাইরের দিকে দুই লেয়ারে এপিথেলিয়াল সেল থাকে। এই এপিথেলিয়াল সেলের বাইরের লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল স্তর এবং ভিতরেরটাকে ভিসেরাল স্তর। এই ভিসেরাল এবং প্যারাইটাল স্তরের মধ্যবর্তী যে ফাঁকা ক্যাপসুলার স্পেস, এটাকে আবার ক্যাপসুলার স্পেস বলা হয়। তো এই যে এপিথেলিয়াল সেল, ভেতরের দিকের এপিথেলিয়াল সেলগুলোকে আবার পোডোসাইট বলে, যেটা গ্লোমেরুলাসের সংলগ্ন থাকে। তো এই পোডোসাইটগুলি এবং বাইরের এপিথেলিয়াল সেলগুলি কেন থাকে? এই সেলগুলি থাকে এই জন্য যে এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেট যে তৈরি হবে, সেই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা যেন এখানে এটাকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের দিকে নিয়ে যেতে পারে। তো আমরা এগুলোর একটু সারমর্ম দেখে ফেলি। সারমর্ম পরে আগে এখানে একটা ছবি দেখে নিই, যেটা তোমাদের বইয়ে আছে, বইয়ে তোমরা দেখতে পারবে, আর এখানে আবার আমি স্ক্যান করে দেখিয়ে দিয়েছি। এই যে এফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল গ্লোমেরুলাসটা বোঝার জন্য এই যে একটু আগে দেখালাম এপিথেলিয়াল সেলের প্যারাইটাল স্তর এবং এপিথেলিয়াল সেলের ভিসেরাল স্তর, যেখানকার এপিথেলিয়াল সেলগুলোকে অ্যাকচুয়ালি পোডোসাইট বলছি, আর মাঝখানে ক্যাপসুলার স্পেস। ঠিক আছে, এবার বোমেন্স ক্যাপসুলের একটা সামারি দেখি আমরা। বোমেন্স ক্যাপসুলের সামারিতে দেয়া আছে বোমেন্স ক্যাপসুলের এই যে ব্যাসটা, এটাকে আমরা যে ক্যাপসুলটা দেখলাম সেটা ব্যাসটা 0.2 মিলিমিটার, আয়তাকার এপিথেলিয়ামে গঠিত, যেটা আগেই বলেছি। গ্লোমেরুলাস সংলগ্ন ভিসেরাল স্তরে পোডোসাইট কোষ এবং বহিঃপ্রাচীরকে প্যারাইটাল স্তর বলে, দুই স্তরের মধ্যবর্তী অংশকে ক্যাপসুলার স্পেস বলে। এরপরে গ্লোমেরুলাসটা আমরা এখানে আবার গিয়ে একটু দেখে নিই। এই যে ছবিটা, এখানে ভেতরে এখানে এফারেন্ট আর্টারিয়াল প্রবেশ করলো এবং ইফারেন্ট আর্টারিয়াল বের হলো। এই এফারেন্ট আর্টারিয়ালটার ব্যাস কিন্তু ইফারেন্ট আর্টারিয়াল থেকে বেশি, যে কারণে এখানে রক্তের চাপ তৈরি হয়। এই এফারেন্ট আর্টারিয়ালটা যখন বোমেন্স ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে প্রায় 50 থেকে 60 মানে 50 থেকে 60টি ক্যাপিলারিস ফর্ম করে। ক্যাপিলারিস গুলি আবারও মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিয়াল গঠন করে। তো যেহেতু ব্যাস কম বেশি আছে, ব্যাস কম বেশির কারণে এখানে একটা প্রেসার তৈরি হয়, যে প্রেসারের কারণে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা এই যে বোমেন্স ক্যাপসুলের যে এপিথেলিয়াল সেল আছে এগুলি ক্রস করে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের দিকে চলে যায়। তো আমাদের এগুলি শেষ। এরপরে আমরা দেখে নিব রেনাল টিউবিউলসে কি আছে। আমরা রেনাল টিউবিউলসের অংশগুলো আগে থেকে জেনে নিয়েছি, যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপরে হচ্ছে হেনলির লুপ, এবং তারপরে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই যে আমরা বোমেন্স ক্যাপসুলটা পড়লাম, ঠিক তার পেছন থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা সৃষ্টি হয়েছে। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের পরেই হেনলির লুপ সৃষ্টি হয়েছে, সেটা একটু ন্যারো, এবং এরপরে ডিস্টাল প্যাচানো নালিকা। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা কিন্তু এখানে কিন্তু সবচেয়ে বেশি টিউবুলার অ্যাবজর্পশন হয়ে থাকে। তো যখন আমরা মেকানিজম করব, মেকানিজমের ক্ষেত্রে সেটা আসবে। এখন আমরা রেনাল টিউবিউলসের একটা ওভারঅল সামারি দেখি। এটি নেফ্রনের পশ্চাৎ অংশ। তো বোমেন্স ক্যাপসুলের পেছন থেকে সংগ্রহের নালী পর্যন্ত বিস্তৃত। এটা 3 সেন্টিমিটার লম্বা, ব্যাস 60 মাইক্রোমিটার। এগুলি বইয়ে লেখা আছে, তোমরা পড়ে নিবে। এর তিনটা অংশ আমি আগে বলে দিয়েছি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলির লুপ এবং ডিস্টাল প্যাচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। প্রথমে প্রক্সিমাল প্যাচানো নালিকা। প্রক্সিমাল প্যাচানো নালিকার জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি, যেটা ঠিক বোমেন্স ক্যাপসুলের পেছন থেকে সৃষ্টি হয় এবং হেনলির লুপের আগ পর্যন্ত বিস্তৃত। এটা প্রায় 14 মিলিমিটার লম্বা। এটা কর্টেক্সে অবস্থান করে। আমরা কিন্তু আগেই বলেছিলাম নেফ্রনের যে রেনাল টিউবিউলসগুলো, এগুলো বেশিরভাগই বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থান করে। এর প্রাচীরে এপিথেলিয়াল কোষ থাকে এবং প্রাচীরে অনেক আঙ্গুলের মতো অনেক ছোট ছোট সিলিয়া লাইক মাইক্রোভিলাই থাকে। এই মাইক্রোভিলাই গুলোর কাজ হচ্ছে অ্যাবজর্পশন। এখানে কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম টিউবুলার অ্যাবজর্পশন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে হয়, তাই এখানে মাইক্রোভিলাই থাকে। এরপরে হেনলির লুপ। হেনলির লুপটা একটু ন্যারো একটা অংশ। এটাতে একটা নিচের দিকে যে অংশটা যায় সেটাকে ডিসেন্ডিং লিম্ব বলে, এবং উপরের দিকে যেটা ওঠে সেটাকে অ্যাসেন্ডিং লিম্ব বলে। উপরের দিকে উঠে না কিন্তু, আসলে এটা হচ্ছে কর্টেক্স থেকে মেডুলার দিকে যায় এবং মেডুলার থেকে আবার কর্টেক্সে ফেরত আসে হেনলির লুপটা। তো এই মেডুলার প্রবেশ করে লুপ গঠন করে আবার কর্টেক্স অঞ্চলে ফিরে আসে এবং ডিসেন্ডিং বাহু এবং অ্যাসেন্ডিং বাহু নিয়ে গঠিত। তো এখানে আমরা আবার দেখে নিচ্ছি যে হেনলির লুপ কোন অংশটা। এই জায়গাটা হচ্ছে হেনলির লুপ। নেফ্রন
কিডনির গাঠনিক ও কার্যিক একক। নেফ্রন হিউম্যান বডি থেকে ইউরিন ফর্মেশনের মাধ্যমে নাইট্রোজেনাস ওয়েস্ট এলিমিনেট করে দেয়। হিউম্যান কিডনিতে 1 মিলিয়নের মতো নেফ্রন থাকে। এক একটি নেফ্রন সূক্ষ্ম ও 30 থেকে 35 মিলিমিটার লম্বা নালিকা নিয়ে গঠিত। নেফ্রনের অগ্রপ্রান্তটি পেয়ালার মতো একটি অংশ গঠন করে, এটিকে বোমেন্স ক্যাপসুল বলে। ক্যাপসুলটি কর্টেক্সে অবস্থান করে। কর্টেক্সের ভেতরে অনেকগুলো মাইক্রোস্কোপিক ক্যাপিলারিজ থাকে, এদেরকে গ্লোমেরুলাস বলে। গ্লোমেরুলাস ও বোমেন্স ক্যাপসুল একসাথে রেনাল কর্পাসকল বা মালপিজিয়ান বডি হিসেবে পরিচিত। এফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে ব্লাড গ্লোমেরুলাসে প্রবেশ করে এবং ফিল্ট্রেশনের পর এফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে আবার রক্তে ফেরত যায়। এই বোমেন্স ক্যাপসুলের পেছন দিক থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটি কন্টিনিউ করে এবং নিচের দিকে হেনলির লুপ গঠন করে। এই হেনলির লুপটি একটি প্যারালাল দুটি বাহু থাকে, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং। এটি কর্টেক্স থেকে মেডুলায় প্রবেশ করে আবার মেডুলা থেকে কর্টেক্সে ফেরত আসে। অ্যাসেন্ডিং লিম্বটি আবারও কর্টেক্সে প্রবেশ করার পর একটি ডিস্টাল প্যাঁচানো নালিকা গঠন করে, যেটি কতগুলি কমন কালেক্টিং টিউবিউলের মাধ্যমে যে ইউরিনটি ফর্ম হয় সেটিকে কালেক্ট করে। এই কালেক্টিং টিউবিউলটি আরেকটি কমন ডাক্টের মধ্য দিয়ে বের হয়ে আসে, সেই কমন ডাক্টটিকে বলা হয় ডাক্ট অফ বেলেনি। আজকে এই পর্যন্তই থাকুক। আচ্ছা, আশা করছি নেক্সট ক্লাসে থেকে সূক্ষ্ম গঠন পর্যন্ত আজকে পড়েছি, নেক্সট ক্লাসে আমরা রেজনের শারীরবৃত্ত সেটা পড়ব। ততদিন পর্যন্ত ভালো থাকো, কিপ সেফ, কিপ হেলদি, প্র্যাকটিস সোশ্যাল ডিস্টেন্সিং। থ্যাংক ইউ।